সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, বিবিএস পাস শ্রেণী তৃতীয় বর্ষ। আমরা পড়ছি সাংগঠনিক আচরণ, কোড 132-603। আজ আমরা পড়ব সাংগঠনিক আচরণ বিষয়ের পঞ্চম অধ্যায়, যোগাযোগ। তাহলে চলো আমরা আমাদের বিষয়ে যাই। বাণিজ্যিক ব্যাংক কি আমরা জেনেছি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে অল্প সুদে বা লাভে আমানত গ্রহণ করে এবং বেশি সুদে বা লাভে অন্যদের, জনগণের মধ্যেই অন্যদের ঋণ দেয়, এবং এর পার্থক্যটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। তাহলে প্রথম যে পরিচয়টা আমরা দিয়ে শুরু করেছি সেটা কি বললাম? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ প্রতিষ্ঠান, আর এ আমানত গ্রহণ ও ঋণ দান কার্য থেকে মুনাফা অর্জন করে থাকে। তাহলে সেই সম্পর্কিত ধারণাগুলো থেকে যদি আমরা একটা একটা করে বৈশিষ্ট্য বা আরও বিস্তারিত ধারণাগুলোকে আনতে যাই, তাহলে বাণিজ্যিক ব্যাংকের এই ধারণাগুলো আমরা আনতে পারি। দেখো, 1 নাম্বার এখানে আছে। 1 নাম্বার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। এখানে আমি আন্ডারলাইন করেছি মধ্যস্থ ব্যবসা নিচে, কারণ যখন তোমাদের একটা উদ্দীপক দেওয়া হবে তখন উদ্দীপকে ব্যাংকের যদি পরিচয় দেওয়া হয়, তোমাকে হয়তো বলবে এবিসি একটি প্রতিষ্ঠান যা মধ্যস্থ আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে জনগণের মধ্যে কাজ করে থাকে। তখন এই বৈশিষ্ট্য দিয়ে বা এই ধারণাটা দিয়েই তোমাকে খুব দ্রুত বুঝতে হবে এটা একটি বাণিজ্যিক ব্যাংক। তাহলে আমি আন্ডারলাইন করেছি এখানে আর্থিক মধ্যস্থ ব্যবসা নিচে। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটা পরিচয়। আচ্ছা, এরপর এসছে ইহা স্বল্প সুদে জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। এখানে হিসাবও একটা ইম্পর্টেন্ট জিনিস। বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে যে আমানতগুলো নেয়, এগুলো কিন্তু এমনি বাণিজ্যিক ব্যাংকে বোল্ডে বা আলমারিতে কেউ জমা রেখে যেতে পারবে না। হ্যাঁ, এটা কি করতে হয়? একটা হিসাব খুলতে হয় এবং হিসাবের মাধ্যমেই ওগুলো জমা রাখতে হয়। তাহলে হিসাব এখানে ব্যাংক বা এই প্রতিষ্ঠান চেনা আরেকটা বিষয়। তাহলে আমরা যদি বাণিজ্যিক ব্যাংকে চিনতে চাই, আমাদেরকে সাথে এই কথাটাও বুঝতে হবে যে এটার সাথে একটা হিসাবের কি আছে, যোগাযোগ আছে। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার হচ্ছে ওই সংগৃহীত অর্থ বেশি সুদে বা লাভে কি করে, স্বল্প মেয়াদী ঋণ হিসাবে অন্যান্যদের প্রদান করে। এখানে স্বল্প মেয়াদী ঋণও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। বাণিজ্যিক ব্যাংক সাধারণত স্বল্প মেয়াদী কি ঋণ দিয়ে থাকে, এরা দীর্ঘমেয়াদী ঋণ খুব একটা দেয় না। আমরা পরবর্তী যে বিষয়গুলি পড়ব, বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি, ওগুলোতে আমরা এই বিষয়গুলো বিস্তারিত পড়ব। এখন আমরা পরিচয় জানার জন্য কি জানছি, এটা স্বল্প মেয়াদী ঋণ হিসাবে অন্যান্যদের প্রদান করে। এরপর এসছে আমানতকারীদের প্রেরিত বা উত্থাপিত চেকের মূল্য পরিশোধ করে। বাণিজ্যিক ব্যাংকে আমরা টাকা জমা দেই, আমানত রাখি। সে আমানতটা কি সারা জীবনের জন্য ওখানে থাকবে? নিশ্চয়ই না। আমরা আমাদের প্রয়োজনে আমানত রাখি, আবার আমাদের প্রয়োজনে সে টাকাগুলো তুলে আনি। আমাদের বাণিজ্যিক প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, শিল্পের প্রয়োজন, অথবা কারো নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনে এই টাকাগুলো আবার তুলে আনি। এখন তুলে আনতে গেলেও নিয়ম কানুনের মাধ্যমেই তোমাকে তুলে আনতে হবে, আবার জমা রাখতে গেলেও নিয়ম কানুনের মাধ্যমেই তোমাকে জমা রাখতে হবে। সেই জমা রাখার নিয়মটাকে আমি একটু আগেই বললাম যে হিসাবের মাধ্যমে জমা রাখে, আর তুলে আনার নিয়মটা কি, চেকের মাধ্যমে আমাদেরকে তুলে আনতে হবে। আমি যখন টাকাটা জমা রাখবো তখনই বাণিজ্যিক ব্যাংক আমার টাকার
যে জমা রাখলাম তার একটা দলিল হিসাবে আমাকে একটা চেক দিল। সেই চেকটা বলতে গেলে আমার কাছে এক ধরনের দলিল। আমি যখন টাকা তুলতে যাব, আমি এমনি এমনি খালি হাতে একটা ব্যাগ নিয়ে, একটা থলে নিয়ে গিয়ে বাণিজ্যিক ব্যাংকে বলতে পারবো না যে আমার টাকা দেন। আমাকে কি করতে হবে? আমার চেক নিতে হবে, চেকে আমার প্রয়োজনীয় যা যা লিখার সব লিখতে হবে, এবং তারপরে আমি সেই চেকটা যখন প্রেরণ করব অথবা উত্থাপিত করব, তখনই বাণিজ্যিক ব্যাংক আমাকে আমার চেকের সমপরিমাণ মূল্যটা পরিশোধ করবে। আচ্ছা, তাহলে আমি 4 নম্বরে উত্থাপিত চেকের মূল্য পরিশোধে একটা আন্ডারলাইন করেছি। এটাও বাণিজ্যিক ব্যাংকে চেনার জন্য একটি বড় পয়েন্ট। এরপর এসছে, ইহা বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। সেবা সুবিধা বলতে আমরা কোন ধরনের সেবা সুবিধা বুঝবো? এখানে কিন্তু রোগীর সেবা না, আমি রোগী হিসাবে গেলাম, আমাকে সেবা করলো, ওই ধরনের কোনো সেবা এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নাই, এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে নাই, ওগুলি হাসপাতালে। হ্যাঁ, তাহলে আমার কি সেবা প্রদান করবে? বাণিজ্যিক ব্যাংক আমাদের দ্রুত ব্যাংকিং কাজগুলো সমাধা করার জন্য সেবা প্রদান করবে। যেমন আধুনিক যে প্রযুক্তিগত ব্যাংকগুলো আমাদের কোন ধরনের সেবা প্রদান করে? অনলাইন ব্যাংকিং সেবা। আমরা এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলি, আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের লেনদেন সম্পন্ন করি। তারপরে কোনো কোনো ব্যাংক কিন্তু তাদের ক্লায়েন্টদেরকে একটু সুন্দর একটা বসার ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, ওদের রিসিপশনটা আলাদা ধরনের, একে তো ওখানে একটা চাকচক্য তো থাকে, এরপরে আবার দ্রুত সেখানে যেন কাজ করতে পারে, এই জন্য বেশ কয়েকজন ব্যাংকার বা কর্মী আমাদেরকে সহায়তা করেন। আবার কোনো কোনো ব্যাংকে দেখবা তুমি ঢোকার সাথে সাথে তোমার একটা আলাদা একটা আপ্যায়নের ব্যবস্থা থাকে। এগুলি হচ্ছে এক ধরনের সেবা। আচ্ছা, এরপর লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ব্যাংকের সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট। এই ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জন আমরা কার্যাবলীতে পড়ব, এই মুনাফা অর্জন আমরা মূলনীতিতে পড়ব, এই মুনাফা অর্জন আমরা ব্যাংকের উদ্দেশ্যতে পড়ব। তাহলে আমরা কি দেখছি? বাণিজ্যিক ব্যাংক সম্পর্কিত ধারণায় একদম বেসিক যে জিনিসগুলো আমাদের জানতে হবে তা হচ্ছে, এটা একটি মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, এটা স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে, উত্থাপিত চেকের মূল্য সাথে সাথে পরিশোধ করতে তৎপর, তারপর এরা বিভিন্ন ধরনের সেবা সুবিধা প্রদান করে, আর এর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আচ্ছা, এখন আসো আমরা এর বৈশিষ্ট্যে যাই। বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম হচ্ছে মুনাফা অর্জন এর উদ্দেশ্য, আমি একটু আগে এটা আলোচনা করেছি। এরপরে সঞ্চয় সংগ্রহ, স্বল্পমেয়াদী ঋণ দান, এটাও আমি আলোচনা করেছি। এটা দেখো, 3 নম্বর হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক কি করে? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। কিভাবে করে? মুদ্রা সৃষ্টি কিন্তু কোনো ব্যাংক করতে পারে না, একমাত্র কেন্দ্রীয় ব্যাংক সরকারের আদেশে মুদ্রা সৃষ্টি করতে পারে। মুদ্রা কি? মুদ্রা কোনো দেশের প্রচলিত যে লেনদেনের যে এককটা, সেটা হচ্ছে মুদ্রা। যেমন বাংলাদেশে টাকা, আমেরিকায় ডলার, আমাদের ভারতে কাছাকাছি দেশ ভারতে রুপি, এগুলো হচ্ছে মুদ্রা। তাহলে কোনো বাণিজ্যিক ব্যাংকই কিন্তু মুদ্রা সৃষ্টি করতে পারে না। এরা মুদ্রা সৃষ্টি করতে না পারলেও বিনিময় মাধ্যম হিসেবে চেক, তারপরে চেক কার্ড, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র, এগুলো প্রদান করতে পারে। এগুলো তাদের ঋণের দলিল হিসাবে প্রদান করে, এবং এগুলো দিয়ে ঠিক মুদ্রার মতোই দেশের জনগণ বা তাদের ক্লায়েন্টরা লেনদেন করতে পারে। এই জন্যই বলা হয় যে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। আর্থিক প্রতিষ্ঠান হিসাবে বাণিজ্যিক ব্যাংক অতি সহজে এই ধরনের বিনিময় মাধ্যমগুলি সৃষ্টি করতে পারে, যা অন্যান্য ব্যাংকের পক্ষে সম্ভব না। অন্যান্য ব্যাংক বলতে আমরা কোন ব্যাংককে বোঝাচ্ছি? যেমন গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবলি ব্যাংক। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে কিছু তফসিল বহির্ভূত যে ব্যাংকগুলো আছে, এরা কিন্তু এগুলো সৃষ্টি করতে পারে না। এরপরে এসছে শাখা ব্যাংকিং ব্যবস্থা। শাখা ব্যাংকিং ব্যবস্থা কি? বাণিজ্যিক ব্যাংক
শুধুমাত্র একটা শাখার মাধ্যমে খুব কমই ব্যবসা করে থাকে। এরা সীমিত সংখ্যক অফিসের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসা করে না। এরা দেশের বা বিদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের শাখা প্রতিষ্ঠা প্রয়োজন পড়ে, ওদের ব্যবসার প্রয়োজনেই এই শাখাগুলো ওরা প্রতিষ্ঠা করে থাকে। এতে করে আমানত সংগ্রহ, অর্থ স্থানান্তর, বৈদেশিক বিনিময় ইত্যাদি কাজ সহজ হয়। এই জন্যেই শাখা ব্যাংকিং ব্যবস্থাটা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটা কাজ বলতে পারো, অন্যতম একটা বৈশিষ্ট্যও বলতে পারো। এরপর এসছে তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক তোমরা এরই মধ্যে ব্যাংকিং ব্যাংকের যে প্রকারভেদ সেখানে পড়েছো, তারপরে আমি আলোচনা করছি, ওটার সাথে মিলিয়ে নাও। মনে পড়লে, যদি মনে না থাকে তাহলে আরেকটু ভালো করে শোনো। প্রত্যেকটা দেশে বিদ্যমান যে ব্যাংকিং আইন থাকে, যে বাংলাদেশেও বিদ্যমান যে ব্যাংকিং আইন আছে, সেই আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলো গঠিত হয়ে থাকে। এবং বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব প্রয়োজনেই, নিজস্ব সুবিধার জন্যই এই ধরনের ব্যাংকিং প্রয়োজনে, নিজস্ব প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় শর্তগুলি মেনে এর সদস্য ব্যাংকের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে এবং সংরক্ষিত যে তালিকাটা থাকে সেখানে নিজেদের নামগুলি অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রায় সব বাণিজ্যিক ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত। তাহলে তালিকাভুক্তি আমরা বুঝেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শর্ত মেনে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়, সেটাই হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। আর আমি এর আগে তোমাদেরকে গত ক্লাসে বাংলাদেশের ব্যাংকিং একটা কাঠামো দেখিয়েছিলাম, সেখানে দেখো, আবার দেখাচ্ছি, দেখো তোমরা একটু খেয়াল করো। যেমন ব্যাংকিং কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংক, এই ব্যাংকেরই তালিকাভুক্ত হচ্ছে এই সবগুলো ব্যাংক। দেখো দেখো এখান থেকে তালিকাভুক্ত ব্যাংক 59টি। 59টির ভেতরে এই যে দেখালাম, এই দেখো ছকের মধ্যে, এগুলো সবগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তালিকাভুক্ত। তাহলে আমরা দেখছি, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত। তাহলে আমরা দেখছি বাংলাদেশে প্রায় সব কয়টি ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত, শুধুমাত্র ওই 5টি ছাড়া, যে 5টির কথা আমি গত ক্লাসেও বলেছি, যে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবলি ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। এই 5টি ছাড়া আর বাকি সব ব্যাংকই কেন্দ্রীভুক্তের তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো, এবং এরা কেন্দ্রীয় ব্যাংকের আদেশ, নির্দেশ, নির্দেশনা মেনেই মুনাফা অর্জন উদ্দেশ্যে দেশে আর্থিক ব্যবসাটা করে থাকে। তারা আমি আশা করছি তোমরা এই পর্যন্ত যা আমি আলোচনা করলাম ওগুলি বুঝতে পারলা। এখন শেষ যে সেবাধর্মী প্রতিষ্ঠান, এটা বৈশিষ্ট্যে আমরা আবারও পেয়েছি। এর আগে আমরা ব্যাংক সম্পর্কিত ধারণায় বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান, এটারই এখানে আবার আলোচনা করা হয়েছে সেবাধর্মী প্রতিষ্ঠান। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? বাণিজ্যিক ব্যাংক সম্পর্কিত ধারণা, যেখান থেকে আমরা উদ্দীপকে পড়েই কি পাবো, এটা কোন ধরনের প্রতিষ্ঠান, ব্যাংক না ব্যবসা প্রতিষ্ঠান, এটা জানার জন্যে বাণিজ্যিক ব্যাংকের ধারণাটা ইম্পর্টেন্ট। এরপরে এসছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দিয়েও আমরা কোন ধরনের ব্যাংক সেটা বের করতে পারবো। তাহলে আজকে পর্যন্তই রইল। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের আবার যোগাযোগ হবে, কথা হবে, এবং তখন আমরা বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি পড়ব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।